গল্পের শুরুতেই আমরা লেরি দাগি নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যিনি আজ পর্যন্ত তার জীবনের সমস্ত কাজই অসফল হয়েছেন। কিন্তু আজকে তার ছেলের স্কুলের ক্যারিয়ার ডে উপলক্ষে সেখানে তার থাকার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে সে ওখানে যেতে পারেনি। তাই লেরি তার প্রাক্তন স্ত্রী এরিকার বাড়ি গিয়ে হাজির হয়। আসলে তাদের মধ্যে বেশ কিছুদিন আগেই ডিভোর্স হয়ে গিয়েছে। এরপর ওখানে পৌঁছে লেরি যখন এরিকার সাথে কথা বলছিল, ঠিক তখনই ওই সময় এরিকার বাগদত্তা মানে নতুন ফিয়ন্সে ডন এসে হাজির হয়। ডনকে দেখে মনে হচ্ছিল যে সে খুবই ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। এরপর লেরি যখন তার ছেলে নিকোলাসের সঙ্গে কথা বলে, তখন জানতে পারে যে তার ছেলে তার মতো নয়, বরং ডনের মতো হতে চায়। আর এই কথা শুনে তো লেরি মনে মনে অনেক দুঃখ পায়, কারণ তার নিজের ছেলে অন্য একজনের মতো হতে চায়। এটা শুনলে তো যে কোনো বাবারই খারাপ লাগবে, আর তাও আবার সে নাকি তার প্রাক্তন স্ত্রীর নতুন ফিয়ন্সে। লেরি আসলে তার ব্যক্তিগত জীবনের পাশাপাশি প্রফেশনাল লাইফেও তেমন কিছু করতে পারেনি, তাই এখন সে যে কোনো মূল্যে একটা কাজের খোঁজ করছিল। অবশেষে অনেক চেষ্টার পর লেরি মিউজিয়াম অফ ন্যাশনাল হিস্ট্রিতে নাইট গার্ডের একটা চাকরি জোগাড় করতে সক্ষম হয়। যেহেতু সে কোনো কাজ পাচ্ছিল না, তাই এই কাজটি পেয়ে সে অনেকটাই খুশি ছিল। লেরি ওখানে চাকরি পাওয়ার পর জানতে পারে যে বর্তমানে ওই মিউজিয়ামে ভ্রমণকারীরা খুব একটা আসে না, যার কারণে মিউজিয়াম কর্তৃপক্ষের অনেক লস হয়ে যাচ্ছে। তাই আগে যেখানে 3 জন বয়স্ক ব্যক্তি মিউজিয়ামকে পাহারা দিত, সেখানে এখন থেকে লেরি একাই এই মিউজিয়ামটি রাতের বেলায় পাহারা দেবে। তাই এরপর লেরি তার পোশাক পরে রেডি হয়ে সেই বয়স্ক 3 জন পাহারাদারের সঙ্গে প্রথমে দেখা করে। তখন তারা 3 জন লেরিকে মিউজিয়ামের চাবি আর তার সঙ্গে ইনস্ট্রাকশন ম্যানুয়ালগুলো তার হাতে তুলে দেয় এবং তাকে একটা কথা বলে, তুমি কিন্তু রাতের বেলায় খুবই সাবধানে থাকবে আর সব সময় কিন্তু লাইট জ্বালিয়ে রাখবে, আর এখান থেকে কাউকে কখনো বাইরে যেতে দেবে না। লেরি তো প্রথমে তাদের কথা ঠিক মতো বুঝতে পারে না, কিন্তু ওই 3 জন বয়স্ক পাহারাদার এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর আজকে লেরির কাজের প্রথম দিন, তাই সে প্রথমে সবকিছু ভালো করে বন্ধ করে দিয়ে এরপর রিসেপশন টেবিলে এসে বাচ্চাদের মতো ফোনের সঙ্গে খেলা করতে থাকে। কিন্তু ঠিক ওই সময় হঠাৎ করে সে একটা আওয়াজ শুনতে পায়, আর উঠে গিয়ে দেখতে যায় যে আওয়াজটা কোত্থেকে আসছে। কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে সে অনেক অবাক হয়ে যায়, কারণ সেখানে যে ডাইনোসরের কঙ্কালটি ছিল সেটা আর ওখানে নেই। লেরি তো প্রচন্ড ভয় পেয়ে যায়, তাই সে ওখানে সব জায়গায় ডাইনোসরের কঙ্কালটি খুঁজতে থাকে। কিন্তু কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সে ডাইনোসরের কঙ্কালটিকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। আর যখন ওই ডাইনোসরের কঙ্কালটি লেরিকে দেখতে পায়, সে তখন লেরিকে তাড়া করতে থাকে, আর লেরি তো ভয় পেয়ে পালাতে থাকে। কিন্তু মুহূর্তেই সে বুঝতে পারে যে ডাইনোসরের ওই কঙ্কালটি তার ক্ষতি করতে নয়, বরং তার সঙ্গে খেলা করতে যাচ্ছিল। লেরি তো একটু স্থির হয়ে বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কোনো গোলমাল রয়েছে, তাই সে দ্রুত ছুটে যায় সেই দ্বীপে যেখানে ওই ইনস্ট্রাকশন ম্যানুয়ালের বইটা রেখেছিল। ওখানে পৌঁছানোর পর প্রথমে তো সে ইনস্ট্রাকশন পড়তে শুরু করে, কারণ এই মিউজিয়ামে থাকা প্রত্যেকটা জিনিসের ব্যাপারে সেখানে তথ্য রয়েছে। সেখানে লেখা ছিল যে আফ্রিকান স্তন্যপায়ী প্রাণীদের সবসময় বন্ধ করে রাখা উচিত, তাদের কোনো পরিস্থিতিতেই বাইরে আসতে দেওয়া চলবে না। আর সেখানে যে টেক্সটার নামের ক্যাপিউচিন বানরটা আছে, সে প্রচন্ড লেভেলের দুষ্টু, তাই তার থেকে সব সময়ের জন্য সাবধান থাকা উচিত, কারণ সুযোগ পেলেই সে এখানকার চাবি চুরি করে নিয়ে যায়। তাই লেরি আর দেরি না করে ওই আফ্রিকান স্তন্যপায়ী প্রাণীগুলো যেখানে রয়েছে সেই দিকে ছুটতে শুরু করে। ওখানে পৌঁছানোর পর লেরি লক্ষ্য করে আফ্রিকান সিংহের দল ছাড়া পেয়ে বাইরে আসার চেষ্টা করছে। তাই আর দেরি না করে লেরি প্রথমে দরজাটা বন্ধ করে দেয়। আর ঠিক তখনই লেরি বুঝতে পারে যে চাবির গোছাটা তার কাছে আর নেই, কারণ ততক্ষণে সেই বানরটি তার কাছ থেকে চাবি চুরি করে নিয়ে গিয়েছে। লেরি তো ওই বানরটিকে চাবির গোছাটি ফিরিয়ে দিতে বলে। তাকে দেখে বানরটি তো জিভ বের করে তার সঙ্গে মজা করতে থাকে। কিন্তু লেরি যখন এরপর বানরটিকে ভালোবাসতে থাকে, তখন বানরটি অনেক ভালোভাবেই লেরিকে চাবির গোছাটা দিয়ে দেয়। ওই চাবির সাহায্যে লেরি প্রথমে সিংহের দরজাটি বন্ধ করে এবং সেখান থেকে কিছুটা সামনে এগিয়ে যেতেই লক্ষ্য করে যে মিউজিয়ামের মধ্যে থাকা সব প্রাণীদের কঙ্কাল জীবিত হয়ে উঠেছে। তাদের মধ্যে ছিল ওল্ডেস্ট প্রাচীন রোম এবং প্রাচীন মায়া সভ্যতার লোকেরা। আসলে তারা সবাই ছিল ছোট লিলিপুটদের গোষ্ঠী, যাদের নেতারা সবসময় একে অপরের সঙ্গে যুদ্ধ দাঙ্গায় লিপ্ত থাকত। তাদের মধ্যে রোমান সভ্যতা লিলিপুট নেতাটি, যার নাম অক্টাভিয়াস, সে ছিল খুবই হিংস্র, তাই সবাই তার থেকে নিরাপদ দূরত্ব থাকতেই বেশি পছন্দ করত। এদিকে সেখানে থাকা একটা পাথরের মতো মাথা থেকে তো অনবরত লেরির কাছে চুইনগাম চেয়েই চলছিল। লেরি এরপর সেখানে থাকা বন্ধ কাচের মধ্য থেকে একজন স্থানীয় আমেরিকান আদিবাসী মেয়েকে দেখতে পায়। তারা সবাই
সবাই রাতের অন্ধকারে জীবিত হয়ে উঠেছে। আর এদেরকে সামলাতে সামলাতে লেরি যখন হয়রান হয়ে ওঠে তখনই তার উপর ওল্ড ওয়েস্টের দল এবং প্রাচীন রোমের লিলিপুট সৈনিকরা যৌথভাবে আক্রমণ চালায়। তবে তারা লেরির কোনো ক্ষতি করার আগে সেখানে ঘোড়ায় চড়ে একজন লোক এসে লেরিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। আর ইনি ছিলেন আমেরিকান 26তম রাষ্ট্রপতি থিওডর রুজভেল্ট। তিনি এরপর লেরিকে জানায় যে 1952 সালে যখন এখানে একজন মিশরীয় ফারাও এর মমি আনা হয়েছিল তখন তার সঙ্গে ছিল একটা জাদুর ট্যাবলেট। আর ওই ট্যাবলেটের জাদুর শক্তির কারণেই এই মিউজিয়ামের সমস্ত জড়বস্তু প্রতি রাতে জীবিত হয়ে ওঠে। আর এমনটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত সূর্য ওঠে। আর সূর্য ওঠার পর এই মিউজিয়ামের মধ্যে থাকা সমস্ত কিছু আবার পুনরায় স্বাভাবিক হয়ে যায়। কিন্তু কেউ যদি ভুলবশত এখান থেকে বাইরে চলে যায় আর সূর্য ওঠার আগে ফিরে না আসতে পারে তবে সে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই ধুলোয় মিশে যাবে, যার ফলে নষ্ট হয়ে যেতে পারে এই মিউজিয়ামে থাকা সমস্ত দুষ্প্রাপ্য সংগ্রহগুলি। তাই প্রেসিডেন্ট রুজভেল্ট লেরিকে বলেছে এতক্ষণ পর্যন্ত মিউজিয়ামের যা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এই সমস্ত কিছুই তোমার নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিক করতে হবে। সেই সঙ্গে লেরি এটাও লক্ষ্য করে যে প্রেসিডেন্ট রুজভেল্ট সেই কাচের মধ্যে থাকা স্থানীয় আমেরিকা আদিবাসী মেয়েটিকে ভালোবাসে। সেই সাথে লেরি এটাও লক্ষ্য করে যে সকাল হয়ে ওঠার আগে মিউজিয়ামের মধ্যে থাকা সবকিছুই তাদের নিজের জায়গায় গিয়ে আবারও নির্জীব হয়ে পড়ে। এরপর সকাল হলে সেখানে এই 3 জন বয়স্ক পাহারাদার এসে হাজির হয় যারা এখানে আগে কাজ করত। এখানে তাদেরকে আসতে দেখে লেরি অনেকটাই রেগে গিয়ে বলে যে তোমরা কেন আমায় আগে বলনি যে রাতের বেলা এই মিউজিয়ামের মধ্যে থাকা সমস্ত কিছু জীবিত হয়ে ওঠে, তাই আমি আর এই মিউজিয়ামের মধ্যে এক মুহূর্তও থাকতে পারবো না। আর এটা বলে লেরি ওই মুহূর্তে মিউজিয়াম থেকে বেরিয়ে আসে। এরপর সিঁড়ি দিয়ে নিচে নামতেই লেরি লক্ষ্য করে যে তার সামনে তার ছেলে নিকোলাস আর তার প্রাক্তন স্ত্রী নতুন বয়ফ্রেন্ড ডন সেখান থেকেই যাচ্ছে। লেরি তাদের কাছে আসতেই নিকোলাস তার বাবাকে এই নতুন কাজের জন্য জড়িয়ে ধরে কংগ্রেচুলেট করে। তার সঙ্গে নিকোলাস লেরিকে আবারও আমন্ত্রণ জানায় তার স্কুলে অনুষ্ঠিত ক্যারিয়ার ডের জন্য। জীবনে এই প্রথম নিজের ছেলেকে তার সঙ্গে এমন ব্যবহার করতে দেখে তো লেরি আবারও এই কাজে জয়েন করার কথা চিন্তা করে, কারণ লেরি সবসময় চাইতো তার ছেলের অনুপ্রেরণা হতে এবং তার চোখে সব থেকে ভালো মানুষ হয়ে উঠতে। তাই লেরি পুনরায় ওই মিউজিয়ামের মধ্যে প্রবেশ করে আর মালিক পক্ষের সঙ্গে কথা বলে এবারের মতো তার চাকরিটা বাঁচিয়ে নেয়। তখন ওই পুরনো পাহারাদাররা তাকে বলে যে তোমাকে আগে এই মিউজিয়ামের ব্যাপারে সবকিছু ভালোভাবে রিসার্চ করে নিতে হবে যাতে করে তুমি নির্দ্বিধায় তাদের সবাইকে নিজের আয়ত্তে আনতে পারো। ল্যারি ঠিক সেই কাজটাই করে, কারণ এরপর সে সোজা চলে যায় লাইব্রেরিতে আর সেখানে গিয়ে বিভিন্ন বই থেকে মিউজিয়ামে থাকা সবকিছুর ব্যাপারে জানতে শুরু করে যাতে পরবর্তীকালে তাদের সবাইকে সে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এরপর সে যখন মোটামুটি তাদের ব্যাপারে সবকিছু জেনে যায় তারপর রাতের বেলায় পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। সর্বপ্রথম লেরি একটা রিমোট কন্ট্রোল গাড়ির সাহায্যে ডাইনোসরের একটা হাত বেঁধে রাখে যাতে করে ডাইনোসরটি জেগে ওঠা মাত্রই সে আগে তার ওই হাতটা ধরতে ব্যস্ত হয়ে পড়ে আর লেরিকে যাতে সে খেলার জন্য বিরক্ত না করে। এর পাশাপাশি লেরি কিছু চুইনগাম সাথে করে নিয়ে এসেছিল ওই পাথরে খোদাই করা মুখের ওই মুখোশটাকে দেওয়ার জন্য। এরপর লেরি সেখান থেকে বেরিয়ে ওই বন মানুষগুলোর কাছে গিয়ে পৌঁছায় যারা সেখানে আগুন জ্বালানোর চেষ্টা করছিল। এরপর সে তাদেরকে একটা লাইটার দিয়ে দেয় যার ফলে তারা সবাই বেশ খুশি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা সেখানে থাকা সব আসবাবপত্র এমনকি নিজেদের চুলে পর্যন্ত আগুন ধরিয়ে দেয়। তাদের এই অবস্থা দেখে তো লেরি সেখানে দ্রুত অগ্নি নির্বাহক স্প্রে করে তাদের প্রাণ বাঁচায়। আর এই সুযোগে ওই দুষ্টু বানরটি ল্যারির কাছ থেকে আবার ওই চাবির গোছাটা নিয়ে নেয় আর তার পাশাপাশি মিউজিয়ামের একটা জানালা খুলে দেয়। তবে এই সবকিছুই করছিল কিন্তু ল্যারির অজান্তে। এদিকে ল্যারি তো তখন ওল্ড ওয়েস্ট এবং প্রাচীন রোমে জেনারেল অক্টাভিয়াসের সঙ্গে যুদ্ধ থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তাদের থামানোর চেষ্টা করতেও সে ব্যর্থ হয়ে যায়। তখনই ল্যারি মিউজিয়ামের একটা জানালা খোলা দেখে সেই দিকে এগিয়ে আসে আর সেখান থেকেই ল্যারি লক্ষ্য করে যে একটা আদি মানব বানরটির কাছ থেকে চাবি নিয়ে ওই জানালা দিয়ে বেরিয়ে রাস্তায় চলে গিয়েছে। তাই ল্যারি ওই আদিম মানুষটাকে মিউজিয়ামে ফিরিয়ে আনার জন্য অনেক জোরে দৌড়াতে থাকে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তখনই সূর্য উঠে যাওয়ার ফলে সূর্যের আলো ওই বন মানুষটার গায়ে লাগতেই সঙ্গে সঙ্গে সে ধুলোয় পরিণত হয়ে নিচে পড়ে যায়। এরপর ওখান থেকে যখন ধুলা পরিষ্কার করে গাড়ি যাচ্ছিল তখন আদিম মানুষের পড়ে যাওয়া শেষ স্মৃতিটুকু পরিষ্কার করে নিয়ে চলে যায়। এদিকে গতকাল রাতেও মিউজিয়ামের মধ্যে আগুন লেগে যাওয়ায় সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা ম্যাকফি ল্যারিকে তার কাছ থেকে বরখাস্ত করে দেয়। ঠিক ওই সময় সেখানে ল্যারির ছেলে নিকোলাস তার বন্ধুদের সঙ্গে এই মিউজিয়ামে ঘুরতে আসে আর তার বাবার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তো নিজের চোখের সামনে
রেখে প্রচন্ড দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে লেরি তার সেই বসকে তখনও বোঝাতে থাকে যে আমি এই কাজটি অনেক ভালো করেই করতে পারি স্যার, আর এইবারই তো আমার প্রথম ভুল ছিল, তাই প্লিজ আমাকে মাফ করে দেন। অনেকক্ষণ ধরে বোঝানোর পর তার সেই বস তাকে শেষবারের মতো আরো একটা সুযোগ দেয়। এরপর ল্যারির দেখা হয় ওই মিউজিয়ামে কর্মরত একজন সুন্দরী মহিলার সঙ্গে, যার নাম রেবেকা। রেবেকা ওই কাচের মধ্যে বন্ধ থাকা সেই সুন্দরী আমেরিকান আদিবাসী মেয়েটার ওপর তার গবেষণা চালাচ্ছিল। এরপর ল্যারি তখন রেবেকার কাছে গিয়ে বলে, জানো রাতের বেলায় এখানে থাকা সবকিছুই কিন্তু জীবন্ত হয়ে ওঠে। কিন্তু ল্যারির মুখ থেকে এসব কথা শুনে তো সে ল্যারিকে পাগল মনে করে তার একটা কথাও বিশ্বাস করে না, কারণ এটা আবার সম্ভব নাকি জড় বস্তু রাতের বেলায় জীবিত হয়ে ওঠে, এটা কিভাবে হয়। ল্যারি যখন এটা বুঝতে পারে যে সে তার কথায় খুব একটা পাত্তা দিচ্ছে না, তখন সে রেবেকাকে বলে, তুমি যদি চাও তাহলে আমি মেয়েটার সঙ্গে তোমার কথাও বলিয়ে দিতে পারি। ল্যারির এসব কথা শুনে রেবেকা এবার মনে করে যে এই লোকটা শিওর তার সঙ্গে মজা করছে, তাই সে রাগ করে ওখান থেকে চলে যায়। ঠিক তখনই ল্যারির মনে পড়ে যে তার ছেলেও তো তার উপর রাগ করে আছে, তাই সে তার ছেলের সঙ্গে দেখা করতে আবারও এরিকার বাড়ি চলে আসে। দরজা খুলতে এরিকা তাকে দেখে বলে যে তোমার এখন তোমার ছেলের সঙ্গে দেখা না করাটাই বেটার, কারণ তোমার কাজকর্মের জন্যই আমি তাকে সবসময় এরকম হতাশ থাকতে দেখি, তাই আমি কোনোভাবেই চাই না আমার ছেলেটা তোমার জন্য আবার কোনোভাবে দুঃখ পাক। তখন ল্যারি বলে যে আজকের পর থেকে আমার কারণে আমার ছেলেকে আমি আর কখনোই হতাশ হতে দেব না, আর আমি কথা দিচ্ছি আজকে রাতে আমি তাকে মিউজিয়ামে নিয়ে যাব, আর আমি বিশ্বাস করি ওখানে গিয়ে নিকোলাস খুবই মজা পাবে। এরপরে ল্যারি তার ছেলেকে নিয়ে মিউজিয়ামে চলে যায় আর বলে যে রাত 12টার পর এই মিউজিয়ামে থাকা সবকিছুই জীবিত হয়ে উঠবে, তাই তার বাবার ছেলে মিলে অধীর আগ্রহে রাত 12টা বাজার অপেক্ষা করতে থাকে। কিন্তু আজকে রাত 12টা বাজার পরেও মিউজিয়ামের মধ্যে আর কোনো কিছুই জীবিত হচ্ছিল না। এটা দেখে তো ল্যারি প্রচন্ড হতাশ হয়ে যায়, কারণ আবারও তার ছেলের সামনে তাকে তার কাজের জন্য লজ্জিত হতে হলো। আর সেখানে কি হয়েছে এটা যখন খোঁজার জন্য ল্যারি মিউজিয়ামের মধ্যে যায়, তখন দেখতে পাই যে সেই পুরনো 3জন পাহারাদার মিউজিয়ামের মধ্যে থাকা সবকিছু চুরি করছে। আসলে তাদের আগে থেকেই প্ল্যান করা ছিল তারা মিউজিয়ামের এই সবকিছু চুরি করবে, আর এই দোষ চাপাবে ল্যারির উপর। আর আজকে রাতে এই মিউজিয়ামের মধ্যে সবকিছু জীবিত না হয়ে ওঠার প্রধান কারণ ছিল ওই ফারাও মমির সঙ্গে যে জাদুর ট্যাবলেট দিয়ে এখানে এসেছিল সেটাকে তারা আগেই নিষ্ক্রিয় করে দিয়েছিল। কিন্তু ওই জাদুর ট্যাবলেটটি যখন ল্যারির ছেলে নিকোলাসের হাতে পড়ে, তখন ল্যারি তার ছেলেকে সেই জাদুর ট্যাবলেট দিয়ে আবারও সক্রিয় করতে বলে। নিকোলাস বাবার কথা মতো সেটাই করে। ওই ট্যাবলেটটি সক্রিয় করে দিতে ওই 3জন পাহারাদার দৌড় দিয়েই সেই মিশরীয় ফারাও রাজার কক্ষের কাছে গিয়ে আগেই তার দরজাটা বন্ধ করে দেয়। তবে ফারাও রাজা মমিটা যেখানে জেগে উঠেছিল, এরপর সে ওখানে দাঁড়িয়ে ল্যারির সঙ্গে ইংরেজিতে কথা বলতে থাকে। একটা মিশরীয় মমি এভাবে ইংরেজিতে কথা বলছে দেখে সে প্রচন্ড অবাক হয়ে যায়, আর ল্যারিকে অবাক হতে দেখে ওই মমিটা বলে যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি রিসার্চ সেন্টারের মধ্যে বহু বছর ধরেই তাকে নিয়ে গবেষণা চলছে, আর ওখান থেকেই সে ইংরেজি ভাষাটা রপ্ত করেছে। এদিকে এতক্ষণে তো মিউজিয়ামের মধ্যে সবাই প্রায় ধ্বংসলীলায় নেমে পড়েছে। তখন তাদেরকে থামাতে ল্যারি সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে যে আমাদেরকে এই মিউজিয়ামটিকে ওই শয়তান পুরনো 3জন পাহারাদারের হাত থেকে বাঁচাতেই হবে, না হলে কিন্তু তারা সমস্ত কিছু এখান থেকে চুরি করে নিয়ে যাবে, যার ফলে এই মিউজিয়ামের মধ্যে থাকা সমস্ত কিছুই আর কোনোদিন রাতের বেলায় জীবিত হতে পারবে না। লরির কাছ থেকে এইসব কথা শুনে মিউজিয়ামের মধ্যে থাকা সবাই সেই 3জন পাহারাদারকে আটকানোর জন্য খুঁজতে থাকে। অবশেষে তারা 2জনকে আটকাতে পারলেও একজন পাহারাদার ওই জাদুর ট্যাবলেটকে নিয়ে মিউজিয়াম থেকে বেরিয়ে আসে, আর এরপর যখন ওটাকে নিয়ে সে গাড়িটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করে, ঠিক তখনই তিনি লক্ষ্য করে যে কারা যেন তার গাড়ির চাকার হাওয়া বের করে দিয়েছে। আসলে এমনটা করেছিল সেই লিলিপুট নেতারা আর তার সব অনুগামীরা। যেহেতু ওই গাড়িটা নিয়ে সেখান থেকে পালানো সম্ভব নয়, তাই সেই বয়স্ক পাহারাদারটি একটা ঘোড়ার গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু ঠিক ওই সময় ওই কাচের মধ্যে থাকা স্থানীয় আদিবাসী মেয়েটিকে সে তার গাড়ি দিয়ে চাপা দিতে যাচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তেই সে প্রেসিডেন্ট রুজভেল্ট সেই মেয়েটিকে বাঁচিয়ে নেয়। কিন্তু এখানে ঘটে একটা দুর্ঘটনা। ওই ঘোড়ার গাড়িটা প্রেসিডেন্টের শরীরের উপর দিয়ে যাওয়ার কারণে তার শরীর পুরো 2 টুকরো হয়ে যায়। তার এই অবস্থা দেখে ওই মেয়েটি এরপর আগুন আর মমির সাহায্যে প্রেসিডেন্ট রুজভেল্টের কোমরটি জোড়া লাগানোর চেষ্টা করে। অপরদিকে সবাই মিলে তো সেই বৃদ্ধ পাহারাদারটিকে ধরার জন্য তার পিছু করতে থাকে, কারণ যে কোনো উপায়ে তাদের ওই জাদুর ট্যাবলেটটিকে আবারও মিউজিয়ামে ফেরত আনতে হবে। কারণ তারা যদি ট্যাবলেটটা না আনতে পারে, তাহলে এই যে তারা প্রতিদিন রাতে মিউজিয়ামের মধ্যে জেগে ওঠে সেটা আর হবে না। এরপরে তারা সবাই মিলে ওই পাহারাদারটাকে ধরে ফেলে। কিন্তু ততক্ষণে প্রায় ভোরের আলো ফুটতে চলেছে, তাই ল্যারি আর দেরি না করে মিউজিয়ামের
মিউজিয়ামের মধ্যে থাকা সবাইকে সেখানে ফেরত আনতে বলে, কারণ সূর্য ওঠার পরে যদি তারা কেউ মিউজিয়ামের বাইরে থাকে তাহলে তো সবাই পুরো ধুলোয় পরিণত হয়ে যাবে। এদিকে ল্যারি যখন এইসব কাজ করছিল তখন এই সবই আবার গাড়ির মধ্যে বসে তার সেই সহকর্মী রেবেকা দেখতে পায়, যাকে ল্যারি গতকাল মিউজিয়ামের মধ্যে এইসব ঘটনা বলেছিল, কিন্তু সে বিশ্বাস করছিল না। কিন্তু আজকে তো তার চোখের সামনে সবটা প্রমাণ হয়ে গেল যে ল্যারি তাকে মিথ্যা কথা বলেনি। সূর্য ওঠার আগেই তো ল্যারি সবাইকে নিয়ে মিউজিয়ামের মধ্যে পৌঁছাতে সক্ষম হয়, আর তাদের পেছন পেছন তখন রেবেকাও সেখানে আসে। রেবেকাকে দেখে তো ল্যারি অনেক খুশি হয়ে যায়। এরপর সে যে মেয়েটার ওপর গবেষণা করছিল, মানে সেই স্থানীয় আমেরিকান মেয়েটা, তার সঙ্গে ল্যারি রেবেকার আলাপ করিয়ে দেয়। কিন্তু পরের দিন সকালবেলা গতকাল রাতে মিউজিয়ামের মধ্যে যে ধ্বংসলীলা চলছিল সেটার খবর টিভিতে দেখানো হয়, আর এই কারণে ল্যারির বস তাকে আবারও কাজ থেকে বরখাস্ত করে দেয়। কিন্তু তখন ল্যারির বস লক্ষ্য করে যে গতকাল রাতের ঘটনা টিভিতে দেখানোর পর থেকেই প্রচুর লোক ভ্রমণের জন্য ওই মিউজিয়ামে এসে ভিড় করছে। এটা দেখে তো ল্যারির বস ল্যারিকে তার কাজটা আবারও ফিরিয়ে দেয়। এরপরে তো ল্যারি অনেক গর্বের সঙ্গে তার ছেলের স্কুলের ক্যারিয়ার ডেতে এবার ঠিক সময় মতোই অংশগ্রহণ করে, আর এটা দেখে ল্যারির ছেলে নিকোলাসও তার বাবার উপর অনেক খুশি হয়। সেই সঙ্গে তার বাবার কাজের জন্য সে অনেক প্রাউড ফিল করে। আর এই গল্পের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে প্রতি রাতে মিউজিয়ামের মধ্যে জেগে ওঠা সবার সঙ্গে ল্যারি বেশ আনন্দেই তার দিনগুলো কাটাচ্ছে। আর ওই 3জন চোর পাহারাদারকে শাস্তি স্বরূপ ওই মিউজিয়ামকে পরিষ্কার রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। আর এরই মাধ্যমে আমাদের আজকের এই মুভির গল্পটা শেষ হয়ে যায়।